নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প পাতাল প্রবেশ। মেজ জেঠির পিছন দিকে দালানের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা দিনেও ঘামতে থাকে আরতি। মেজ জেঠি শব্দটাকে কিছুতেই উচ্চারণ করে উঠতে পারে না, অথচ মেজগিন্নি যেভাবে নিবিষ্ট চিত্তে হেঁটমুণ্ডে শাকের কাঁড়ি নিয়ে বাঁচতে বসেছেন, সহসা যে ঘাড় ফিরিয়ে পেছন পানে তাকাবেন এ ভরসাও কম। কি বিরক্তিকর কাজেই মা পাঠান আরতিকে, কিছুতে নিজে আসবেন না, যা শত্রু পরে পরে। আরতি যে এই একই কারণে বারবার এখানে এসে দাঁড়াতে, মেজ জেঠি বলে ডাকতে মাথাটা কাটা যায় সে খেয়াল নেই। ভারী নিষ্ঠুর মা আরতির। মায়ের এই নিষ্ঠুরতায় ক্ষুব্ধ আরতির রাগটা আরও বেড়ে গিয়ে পড়ে বাপের ওপর। কি দরকার তাঁর মাঝে মাঝে বাড়িতে এসে উদয় হবার? 12 মাস যেখানে থাকেন জন্মের শোধ থাকুক গে না সেখানে। না এলে 7 জন্মেও বাপের জন্য মন কেমন করবে না আরতির? বাপ তো নয়, খাবার কুটুম। আরতিদের যে কিভাবে দিন চলে কোনো কালে তার খোঁজ নেবেন না, থেকে থেকে আসবেন খালি রাজভোগ খেতে। আর মাও তেমনি, জ্ঞাতি গোষ্ঠী পাড়াপড়শির কাছে ভিক্ষে করে জোগাবেন সেই ভোগটি। আরতির হাতে সম্পূর্ণ ব্যবস্থা থাকলে দেখা যেত, বিনা নোটিশে যখন তখন দুম করে নিরভিভাবক দুটো স্ত্রীলোকের সংসারে এসে পড়ে রাত্রে গরম লুচি আর ভাতের পাতে সরের ঘি খাবার বায়না করার ফলটা কী? কিন্তু তা তো হবে না। আরতির মা যে আদর্শ হিন্দু ললনা, পতিব্রতা সতী। মায়ের ওপর, বাপের ওপর, মেজ জেঠির ওপর বোধ করি সমস্ত জগৎ সংসারের ওপরেই তিক্ত বিরক্ত ধরে যায় 16টি বসন্তে গড়া এই নবযৌবনা মেয়েটির। কিন্তু তাই বা বলি কি করে? বসন্ত আবার কোথায়? বসন্ত অত সস্তা নয়। যে মেয়ের সকাল থেকে দুপুরবেলায় ভাত খাওয়ার আগে পর্যন্ত শুধু খাবার জল ছাড়া আর কোনো জল খাবার জোটে না, ভাতের উপকরণ বলতে পড়শির বাগানের কচু কুমড়োই যার একমাত্র ভরসা, আবার পরম পদার্থের মতো সযত্নে বাঁচিয়ে রাখা সেই কুমড়ো কচুর একাংশ দিয়েই যাকে রাত্রের আহার সমাধা করতে হয় 2খানা আটার রুটির সাহায্যে, তার কাছে আবার বসন্ত উঁকি দেবে কোন লজ্জায়? দুটো মাত্র শাড়ি জামা দুবেলা ব্যবহার করেও 2 বছর চালিয়ে দেবার রহস্যময় কৌশল যাকে আয়ত্ত করতে হয়, তার বয়সটা কি 16র মাধুর্য নিয়ে দেখা দিতে পায় কোনো দিন? 46 বছর বয়সটা কেন জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতা নিয়ে জেঁকে এসে বসে 16র ঘাড়ের ওপর? ঠোঁটের কোণায়, চোখের তারায় থাকে সেই অভিজ্ঞতার সাক্ষ্য। 16 বছর বয়স যদি সত্যিই এসে থাকে আরতির, সেটা তার মায়ের ভাবনা বাড়াতে নয়, বিরক্তি বাড়াতে। মেয়ের বিয়ে দিতে হবে এমন অসম্ভব কথা মনের কোণেও ঠাঁই পায় না আরতির মার। শুধু তিনি এই ভেবে বিরক্ত হন যে মেয়ে কিছুদিন আগে অপ্রতিবাদে মায়ের হুকুম তামিল করেছে, সে যদি এখন আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, পারব না বলে চুপ করে বসে থাকে, তাহলে ভবিষ্যতে কি হবে তার? এই আজই তো পড়শির বাড়ির ধার চাইতে যেতে নিতান্ত অনিচ্ছুক মেয়েকে হুকুমের বদলে মিনতিই করতে হলো। অবশ্যই তাতেই জিদ হয়ে গেছে তাঁর। আদেশের চাইতে মিনতি বড়, সে অলঙ্ঘ। তাই না আরতি পূর্বেকার অপমান ভুলে আবার এসে দাঁড়িয়েছে জ্ঞাতি জেঠির কাছে ধার চাইতে, যে ধার কোনোদিনই শোধ করতে পারবে না নিশ্চিত জানা। বহুবারই যে এরকম ধার অশোধ হয়ে আছে। কিছুক্ষণ ঘেমে ঘেমে ক্লান্ত হয়ে আরতি একবার নকল কাশি কেশে জেঠির দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে, ফল হয় না। কে জানে মেজগিন্নির এই অন্যমনস্কতাটা ভান কিনা। বিরক্তির একটা বাহ্যিক প্রকাশ হচ্ছে দেখেও দেখতে না পাওয়া। নইলে রাঙা নোটে শাকের মধ্যে এমন কি দ্রষ্টব্য থাকতে পারে যে দৃষ্টিটা আর তার থেকে নড়তে চায় না মেজগিন্নির? মেজ জেঠিমা। অস্ফুট এই উচ্চারণটুকুর কার্যকারিতাও বোঝা যায় না। কে জানে হতাশ হয়ে ফিরে যেতে কিনা আরতির। হঠাৎ একটা আকস্মিক ঘটনায় বাধ্য হয়ে মুখ ফেরাতে হলো মেজগিন্নিকে, আর দরজায় জায়গা দিতে দালানের মধ্যে ঢুকে পড়তে হলো আরতিকে। দরজা খালি পেয়ে হুড়মুড় করে যে ব্যক্তিটি দালানে ঢুকে পড়ল, তার হাতে একটা মাছ ধরা ছিপ।
আর অপর হাতে সেই চিপে ধরা দুটো মৃগেল মাছ। সের দিনেক করে হবে। পিসিমা দেখো সকালবেলায় কীরকম শিকার, 7 দিনে তোমার পুকুরে সব মাছ শেষ করে দিয়ে যাব। পিসিমা একবার আর চোখে নিজের দেবর কন্যাকে দেখে নিয়ে ভাইপোকে উদ্দেশ্য করে বলেন, তোর পিসে মশাইয়ের কি একটা মোটে পুকুর নাকি রে রনু? দুটো চারা মাছ তুলে তো ভারী বাহাদুরি দেখাচ্ছিস। চারা থেকে মহিরুহ। কি আরতি যে, কি খবর, ভালো আছো তো? খুব যে বড় হয়ে গেছো। বলাই বাহুল্য আরতি একটু জড়সড় হয় মাত্র, উত্তর দেয় না। মেজগিন্নি বিরক্তিভাবে বলেন, তুই এখন বাড়ি যা আরতি, আমি ব্যস্ত আছি, রনু এসেছে। আরতি কিছু বলবার আগেই রনু হৈ হৈ করে ওঠে, আরে কি মুশকিল, আমার নামে বদনাম কেন বাপু? আমি আবার তোমাকে কি ব্যস্ত করছি? না না আরতি, তুমিই বরং যত ইচ্ছে ব্যস্ত করো তোমার জেঠিমাকে। তোমার হলো গিয়ে পাকা চাকরি, তারপর তোমার মা ভালো আছেন তো? আরতি মনে মনে জেঠির অগ্নিবর্ষী দৃষ্টি অনুমান করে কোনো মতে একবার ঘাড় নাড়ে। রনু অথবা রণজিৎ হাতের মাছটাকে দোলাতে দোলাতে বলে, এদের কোথায় রাখবে পিসিমা? ছোট বউ আছে রান্নাঘরে, দিকে যা তার কাছে, যাচ্ছি আমি। রনু চলে যেতেই মেজগিন্নি চোখের অগ্নিজ্বালা কণ্ঠে আমদানি করে আরতিকে প্রায় মরমে মেরে বলেন, কি তোর বাপ এসেছে বুঝি? আরতি অবশ্য নীরব। টাকা হবে না, বলগে যা তোর মাকে। তথাপি স্থানুর মতোই দাঁড়িয়ে থাকে আরতি। মা বলে দিয়েছে, টাকা যদি না দেয় একটু সরের ঘি আর গোটা কতক নৈনিতাল আলু চেয়ে আনবি। ও তো আর কিনতে হয় না মেজদির। বদ্যিবাটিতে মেজগিন্নির বাপের বাড়ি। বাপ আলুর ব্যবসাদার, প্রায়ই মেয়েকে পাঠান বস্তাবন্দি আলু। কিন্তু সে আলু যে মেজগিন্নির অখেদ্যে অবদ্ধ জ্ঞাতি দেওরের ভোগে লাগবে এমন কথা তো ছিল না। সরের ঘিটা অবশ্য মেজগিন্নির নিজের কৃতিত্ব। ফের দাঁড়িয়ে রইলি যে, বললাম না টাকা হবে না। আরতি প্রায় মরিয়া হয়ে বলে ওঠে, হ্যাঁ টাকা নয়, মা বললে একটু সরের ঘি আর আলু। দুধ অবদ্ধ এ নীতি গ্রাহ্য করেন না মেজগিন্নি। রূঢ় দৃষ্টিতে একবার মেয়েটার আপাদমস্তক দেখে নিয়ে কটুকণ্ঠে বলেন, তোর মাকে প্রতিভক্তিটা একটু কমাতে বলগে যা আরতি। পরের ঘাড় দিয়ে 12 মাস চলে না। আমার ঘরে সবাই এর পাতে সরের ঘি কুলোতে পারিনি, নিত্যি যাব দাতব্য করতে। বলগে যা নেই, খেতে ভাত জোটে না, ঘি খাবার পায় না। আরতি যে চলে যাবে সে অবস্থাও যেন থাকে না তার। লজ্জায় ঘৃণায় চোখ মুখ ঝাঁ করে, চারিদিক ঝাপসা হয়ে আসে। কি অপমান, কি অপমান, কি অপমান! যত দিন বয়স কম ছিল লজ্জা হতো, দুঃখে চোখে জল আসতো, এমন দাহ হতো না। সমস্ত চৈতন্য আচ্ছন্ন করে উঠত না এমন দুঃসহ জ্বালাই। আর ঠিক এই সময় চটি জুতোর শব্দ করতে করতে রঙ্গমঞ্চে প্রবেশ করেন মেজকর্তা। কে হচ্ছে কি এখানে? ওদিকে মাছ ফাছগুলো কোটা হয়ে যাচ্ছে, আমি 4টি টাটকা মৌরলা আনলাম। শশী তো সকালেই এনে ফেলেছে সেরটা পোনা। আবার রনু। কর্তার কথায় বাধা দিয়ে গিন্নি বলেন, তা যাক না আমার সংসার ভেসে, তোমার জ্ঞাতি গোষ্ঠীর মন রাখাটাই হচ্ছে প্রধান কাজ। হলো কি? না কিছু হয়নি, ছোট কর্তা অনুগ্রহ করে বাড়িয়েছেন, কাজেই ছোট গিন্নির অর্ডার এসেছে আলু আর গব্ব ঘৃতের। 2 টাকা হলে আরও ভালো। টাকা হবে না। টাকা কোথায়? আলু ফালু থাকে তো দিয়ে দাও গে গোটা কত। ভাই আর আমার রোজগারের মুরদ নেই, কিন্তু মুখটে আছে নবাবি। 12 মাস ছোঁড়া থাকে যে কোথায়। শেষ কথাটা চটি জুতোর শব্দে বিলীন হয়ে যায়। মেজগিন্নি বিরক্তি চিত্তে ভাঁড়ারের দিকে অগ্রসর হন। বোধ করি ভাবতে ভাবতে যান ছোট পাথর বাটিগুলো যেমন ছোট আর কই। চামচ 2 ঘি দেওয়া যায় এমন বাটি থাকলে ভালো হতো। বড় বাটিতে যৎকিঞ্চিৎ জিনিস বড্ড যেন বিশ্রী দেখতে লাগে। প্রার্থীর চাইতে দাতার নির্লজ্জতাটাই প্রকট হয়ে ওঠে তাতে। অন্যদিন হলে হয়তো আরতি দাঁড়িয়েই থাকতো, চলে যাবার সাহস হতো না, কারণ জানে মেজ চিঠি দেবেনি।
না নিয়ে যাওয়ার দুঃসহ স্পর্ধা তাঁকে যা অপদস্থ করবে, তার কাছে আরতির অপমান কিছুই না। আরতি কে? আরতি আবার একটা মানুষ নাকি? আজ কিন্তু হঠাৎ ছুটে পালিয়ে যায় সে। গোটা কতক আলুর আশায় দাঁড়িয়ে থাকতে পারে না কিছুতেই। কে জানে, হয়তো রনুর উপস্থিতিটা তাকে উদ্ভ্রান্ত করে তোলে। এর আগে যখন এসেছিল রনু, তখন আরতি বছর 12। নিতান্ত ছেলে মানুষ বোধে প্রায় 30 রণজিৎ তাকে পিঠ চাপড়াচ্ছে, মাছ ধরার খিদমতকারী করিয়েছে, প্রশংসা করেছে, মাত্র এই। তবু সেই স্মৃতিটুকুই আরতির কাছে মূল্যবান। ডেকে কথাই বা কি কয় তাকে? হয়তো লোকে ভাবে কথা কইলেই পাছে কিছু চেয়ে বসে। আরতির মা সকলের কাছে সব কিছু চেয়ে চেয়ে নিজেদের মান মর্যাদা বলে তো রাখেনি কিছু। বাড়ি ঢুকেই ঝড়ের মতো ঘরের মধ্যে গিয়ে আছড়ে পড়ে আরতি, ছেঁড়া 17 ইঞ্চি পাতা চৌকিটার ওপর। এ দৃশ্য মায়ের চোখে পড়তে দেরি হয় না, কারণ মেয়ের প্রত্যাশায় হাঁ করেছিলেন তিনি। এসে বলেন, কি হলো, দিলেন না বুঝি? আরতি উঠে বসে। পাশের ঘরে বাপের উপস্থিতি অগ্রাহ্য করে তীব্র কণ্ঠে বলে ওঠে, না না, রোজ রোজ কেন দেবে লোকে তোমাদের? লজ্জা করে না তোমাদের 12 মাস ভিক্ষে করতে? রোজগার করবার যার ক্ষমতা নেই, তার আবার ঘি আলু ভাতে খাবার শখ কিসের? বলে দাও গে বাবাকে, যখন তখন এসে আর আমাদের মাথা কিনতে হবে না তাকে। ওরে সর্বনাশী, চুপ কর! ব্যাকুল হয়ে ওঠেন মা। শুনতে পাবেন যে। পান না, ভালোই তো, অত চুপ চুপ কিসের? কি এমন ছাতা দিয়ে মাথা রক্ষে করেছেন আমাদের? মামাদের দেওয়া ওই কটা টাকার ভরসায় ফেলে রেখেছেন। খোঁজ নিয়ে দেখেছেন কোনো দিন আমরা কি খাই পড়ি? কুটুমের মতন এসেই বাড়া ভাতটি পাবেন, এত আশা কেন? অমন লোকের গলায় দড়ি দিয়ে মরাই উচিত। থরথর করে কেঁপে আবার শুয়ে পড়ে আরতি। কাঁপেন আরতির মাও। রুষ্ট স্বরে বলেন, কি বললি লক্ষ্মীছাড়ি? মেয়ে হয়ে তুই বাপের মরণ বাকি মুখে আনলি? পয়সা আনতে পারে না বলে সে বাপ বাপই নয় কেমন? সময়ে অসময়ে আপনার লোকের কাছে হাত কে না পাতে, তাতেই তোমার মাথা কাটা যায়? হ্যাঁ যায়। আরতি ক্ষণপূর্বক অসতর্ক উক্তির লজ্জা ভুলে আবার চেঁচিয়ে ওঠে, আমি আর ওর জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে যেতে পারবো না, পারবো না। হলো? তোমাকেও ধন্যবাদ মা, এখনো তুমি বাবার মুখ দেখো। আরতির মা স্তম্ভিত বিস্ময়ে মিনিটখানেক নীরব হয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলেন, বেশ, ভাতের হাঁড়িটা নামিয়েছি, সেই কটা সামনে ঢেলে দিয়ে বলিকে এসো পিণ্ডি গেল, গিলে নিয়ে দড়ি এক গাছাও যদি না জোটে, কোঁচার খুঁট গলায় জড়িয়ে আড়াই বেঁধে চলো গে, তোমার মেয়ের নিচু মাথাটা উঁচু হোক। কত দুঃখেই যে বাড়িতে মুখ দেখায় না মানুষটা, সে আর কে বুঝবে? বেশ, মরুক মরুক, মরাই ভালো ওর। কিন্তু কই, এহেন বাক্যবাণেও আজ আর আরতিকে অপ্রতিভ করা যায় না। মায়ের গমনপথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত দিয়ে পড়ে থাকে সে। না, কারুর ওপর কোনো মমতাই আর নেই তার, সব স্বার্থপর। মা তার কেউ নয়। এরপরই পাশের ঘরের মায়ের গলা শুনতে পাই, তর্জন গর্জন, খেদ ধিক্ষার, নানা সুরের খেলা। বোঝা যায় না উপলক্ষটা কে, মেয়ে না তার বাপ। এরপরই একটা ক্রুদ্ধ অথচ ব্যাকুল আবেদনের বাণী, যেও না বলছি, মুখের ভাত পেলে। মাথা খাও আমার, তবু যাচ্ছ? বেশ যাও, একটা মানুষ ডুববার মতো জল এখনো দিঘিতে আছে, মুখের ভাত পেলে চলে গেলে কি করি দেখো। মরবে এই তো? আরতির বাপের গলা ক্ষুব্ধ রুষ্ট শ্লেষাত্মক। মরেই তো আছো, যার স্বামী এমন হাবাতে হতচ্ছাড়া, মেয়ে অত বড় বিদুষী, তার আবার মরতে বাকি কি? আমার এই শেষ, আর আসবো না, মনে করো তুমি বিধবা হয়েছ। কে ওখানে? আগে আমি ছোট কাকা বাবু। মাথায় আধ ঘোমটা টেনে এগিয়ে আসে মেজগিন্নির ঝি শশী। একটা চুপড়িতে গোটা কতক বড় বড় আলু, ছোট একটা পাথর বাটিতে একটু ঘি, আর পাতায় মোড়া খানচারেক কোটা মাছের টুকরো দাওয়ায় নামিয়ে দিয়ে মধুবর্ষী কণ্ঠে বলে, মা পাঠিয়ে দিলেন। দিদিমণি যখন গিয়েছিলেন মায়ের হাত জোড়া ছিল, একটুক্ষণ দেরি হয়েছিল, তা দিদিমণির তো দেরি সইল নি, চলে এলেন ঠর ঠর করে।
মা বলে দিলেন যদি সময় হয় দিদিমণিকে একবার একটা বাটি হাতে করে যেতে, মাছের তেল কাঁটা দিয়ে ছেঁচড়া রান্না হচ্ছে, দেবেন। রাঁধা জিনিস তো আমাকে দিয়ে পাঠানো চলবে নি। ছোট কর্তার বোধ করি নিজের কলকাতার বস্তি জীবন স্মরণে আসে। কার হাতে যে খেতে হয় সে তুলনায় শশী তো ভাটপাড়ার ভট্টাচার্য। উদ্গত হাস্য গোপন করে বলেন, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি না হয়। মেয়েটার আবার রোদ থেকে এসে মাথা ঘুরছে নাকি, শুয়ে পড়েছে। কই গো, একটা বাটি দাও না। মাছের তেল কাঁটা চচ্চড়ির অপ্রত্যাশিত আনন্দে পূর্ব অঙ্কের শেষ দৃশ্যের কথা বোধ করি আর মনেও থাকে না তাঁর। কাজেই তার সঙ্গে বর্তমান দৃশ্যের সামঞ্জস্য রাখা প্রয়োজন অনুভব করেন না। ছোট গিন্নিও ততক্ষণে মেজদির বদান্যতার পরিচয়ে দ্রবীভূত। বোঝেন তাঁর নিজেরই যাওয়া দরকার, কিছুটা তোয়াজ করে আসা প্রয়োজন। বোঝাই যাচ্ছে একটু এদিক ওদিক কথায় মেয়ে তেজ দেখিয়ে চলে এসেছেন। আরে বাপু, ওদের কাছে আমাদের তেজ করলে চলে? তাছাড়া মেজদি মানুষটি মন্দ নয়, কথাগুলিই যায় একটু চড়া। তা ভগবান যাদের মেরেছেন তাদের নরম হতে হবে বই কি। মেজদির বদলে তাঁর ঝিয়ের কাছেই মাখনের মতো নরম হয়ে পড়েন ছোট গিন্নি। তুমি যাও শশী, আমি বাটি নিয়ে যাই। শশী মুচকি হেসে চলে যায়। জানে তো এদের ধাত, মেধো ভাত খাবি না চাবো কোথা। কর্তাগিন্নি পরস্পরের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলেন। এক পক্ষের ভাব, কই যাও এবার জন্মের মতো। অপর পক্ষের ভাব, যাওয়া আর হলো কই। উভয়েরই মুখের প্রসন্নতায় যেন নৈনিতাল আলুর নিটোল মসৃণতা, মাছের তেল চচ্চড়ির স্নেহ স্নিগ্ধতা। আলো ফুটে ওঠাটুকু বোধ হয় মেজগিন্নির করুণায় জ্যোতির প্রকাশ। ওদিকে অপর তৃতীয় পক্ষটি ঘৃণায় লজ্জায় ধরণীকে দ্বিধা হতে বলার বদলে নিজের কপালটাই চৌকির গায়ে ঠুকে ঠুকে দ্বিধা করে ফেলতে চায়। কি কুৎসিত লোলুপতা, লোভের কি নির্লজ্জ প্রকাশ। ঘৃণায় রিরি করতে থাকে সমস্ত শরীর। এই আরতির মা বাপ, এত নির্লজ্জতা বোধহয় এর আগে কোনো দিন ধরা পড়েনি। কি করবে আরতি? নিজেকে কি নিশ্চিহ্ন করে ফেলবে? না গলায় দড়ির যদি দিতে হয় সে আরতিই দেওয়া উচিত। হ্যাঁ, মরবে, সেই মরবে। ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে বেড়া করা, লোকের কৃপাকণায় তুষ্ট হয়ে তাদের পদলেহন করুক। বাপের চাইতে মায়ের ওপরই ঘৃণা বেশি আসে। আজকে যেন সত্যই আশা করেছিল আরতি একটা কিছু হেস্তনেস্ত হবে, জন্মের শোধ বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবেই একটা। এই তার পরিণাম। ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘৃণা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল আরতি। ঘুম ভেঙে দেখল রোদে ছেয়ে গেছে উঠোন, বাড়িটা কেমন যেন থমথমে। প্রথমটা কিছু মনে পড়ছিল না, তারপর পড়ল। জেগেই মনে হলো স্নানের দরকার। বাড়িতে তোলা জলে নয়, দিঘিতে। ঝাঁ ঝাঁ করছে শরীর। কিন্তু এরা কোথায় গেল, বাবা আর মা? ছেঁড়া গামছাখানা হাতে নিয়ে উঠোনে নামতেই সন্ধান পাওয়া গেল এদের রান্নাঘরে। বেড়ার দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে দুজনকে। বাবা খেতে বসেছেন, সামনে মা। দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়েই থাকে আরতি। হঠাৎ যেন চমকে গিয়েছে। এত রোগা ওর বাবা! ময়লা একটা ফতুয়া পরে বেড়ান বটে সারাদিন, কিন্তু খালি গা কি আরতি আর দেখেনি কোনো সময়ে? প্রত্যেকটি পাঁজরের হাড় যেন চামড়ার আবরণ ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। কাঁধের হাড়খানা পর্যন্ত খোঁচা হয়ে উঠেছে। আর শীর্ণ মুখে কি ক্ষুধার্ত লোলুপতা! নিজের পাতের চাইতে স্ত্রীর হাতের কাঁশিখানির ওপরেই সব দৃষ্টিটুকু আটকে আছে যেন, যদিও তাতে সামান্য মাত্র তরকারিই পড়ে আছে। মনে হচ্ছে নেহাত চক্ষু লজ্জায় চাইতে পারছে না, অথচ সমস্ত ইচ্ছেটা উগ্র হয়ে আছে ওই অবশিষ্টাংশটুকুর ওপর। আর মা, মায়ের মুখে, হ্যাঁ সেই শীর্ণ শ্রীহীন মুখে এ কি অপরিসীম তৃপ্তির ছবি আঁকা! এ ছবি আরতির কত অপরিচিত। তাকিয়ে থাকতে থাকতে অদ্ভুত একটা সহানুভূতিতে আরতির মুখের কঠিন পেশিগুলি কেমন যেন শিথিল হয়ে আসে। কেন যে আরতির মা লজ্জা ঘেন্না সব কিছু বিসর্জন দিয়ে ভিক্ষুক বৃত্তিকেও স্বীকার করে নিয়েছেন, সে প্রশ্নের উত্তর যেন লেখা রয়েছে তাঁর মুখের ওই পরিতৃপ্তির ছবিতে। মায়ের ঠোঁটের কোণে এখনও এমন হাসি ফুটে উঠতে জানে, কৌতুক আর প্রশ্রয়ের।
স্নেহ আর দরদের হাসি জড়ানো সুরে বলেন, অত আর চক্ষু লজ্জার দরকার কি বাপু, এই নাও, দেমাকি মেয়ে তো তোমার খাবে না এসব। হাতের কাঁশির সবটুকু দিয়ে দেন স্বামীর পাতে। আর তুমি? লোভে চকচকে দুই চোখ তুলে প্রশ্ন করেন ছোট কর্তা। আমি? আমার খাওয়া হয়ে গেছে। সে কি, কখন? মুখ টিপে হাসেন ছোট গিন্নি। এই এখন, তোমার সঙ্গে সঙ্গে, তুমি খেলেই আমার খাওয়া। ও হো হো, তাই বলো। কিন্তু না না, অতটা চচ্চড়ি ফার্স্ট ক্লাস হয়েছিল, তোমাদের একটু। আহা, আমরা তো 12 মাস ঘরের রান্না খাচ্ছি, তোমারই অখাদ্য হোটেলের রান্না খেয়ে প্রাণ যায়। নিশ্চিন্ত প্রেমালাপ। কেউ সাক্ষী রয়েছে এটা ধারণা নেই। হঠাৎ ভারী হাসি পেয়ে যায় আরতির। বাড়ির রান্না? সত্যি কি ভালো ভালো রান্নায় খায় তারা? আলু আর রইল নাকি মাছ? আকণ্ঠ খেয়েও আশা মেটেনি। রাত্রের ব্যবস্থার সন্ধান নেওয়া চলছে। আলু দুটো আছে বড় বড়, মাছ আর কই। ভাজা হলো 2খানা, আর এই 2খানা ঝাল। 4-এর 3 যে ভোজনকারীর উদরে স্থান পেয়েছে সেটা সহজেই বোঝা যায়। বেশ আলুগুলো। ওই সঙ্গে খানকতক রুইয়ের দাগা পড়তো, আর তোমার হাতের রান্না, আহা, কতকাল যে কালিয়া খাইনি। মাছের জোগাড় হয় না 2খানা। কোথায় কে, সবাই কিপ্টে হয়ে গেছে আজকাল। উত্তরটা ম্লান। যা বলেছ, একটা নেমন্তন্নও হয় না। সেবারে সেই মেজগিন্নির নাতির মুখে ভাতে যা ভালো খাওয়া দাওয়া হলো, সেই না গো কবছর হলো। বছর কয়েক? সেই শেষ খেয়েছিলাম ভালো কালিয়া, রান্নাটাও হয়েছিল তেমনি, আহা। আর সেই ইলিশের টকটা, হ্যাঁ গো, মনে আছে? গলার স্বরে মনে হয় ঘটনাটা বুঝি গত রাত্রের, এখনও আস্বাদ লেগে রয়েছে জিভে। হঠাৎ যেন চমকে ওঠে আরতি। এদের ওপর রাগ করবে? হায় ভগবান! তাহলে করুণা বস্তুটাকে রাখবে কোথায়? পিঁড়ির ওপর উঠে দাঁড়িয়েছিলেন ছোট কর্তা। ঝট করে সরে গিয়ে হনহন করে দিঘির দিকে এগিয়ে চলে আরতি। বেলা 1:30-2টোর কম নয়। পথে লোকের চিহ্ন নেই। কি আশ্চর্য! এই রোদে রণজিৎ একা বসে ছিপ নিয়ে একাগ্র সাধনায়। আপনি আবার এখন শিকারে বসেছেন? চমকে ওঠে রণজিৎ। তুমি এ সময় স্নানে নাকি? হ্যাঁ, অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে? চমৎকার। চমৎকারই তো। অসময়ে চমৎকার একটি ঘুম দিতে যা মজা। 46-এর খোলস ফেলে 16 বছর বয়সটা আত্মপ্রকাশ করে বসলো নাকি? থাক, ও মজা মেয়েদেরই মানায়। আর আপনাদের মানায় শুধু আহার নিদ্রা ত্যাগ করে শিকারের সাধনা, কেমন? নির্জন দিঘির পার। মধ্যাহ্নে বিশ্রামে বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে আছে যেন। এই পরিবেশে নিতান্ত বালিকা বলে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরতিকে। রণজিৎ তবু গম্ভীরভাবে বলে, তেমন শিকার আর জুটছে কই? সেবারে এসে তবু পাড়ার একটি মেয়ের একটু সাহায্য টাহায্য পাওয়া গিয়েছিল। পাড়ার মেয়ের দায়? চটুল হাসি খেলে যায় একটি অস্নাত অদ্ভুত শ্রীহীন মুখে। হ্যাঁ বুঝতাম, গরম মাছ ভাজা খাবার আশা আছে। খেলেই পাওয়া যায়। ওই তো এক বেটাকে ধরে বেঁধে জলে চুবিয়ে রেখেছি, খাওগে ভেজে? দাঁড়ান, স্নানটা সেরে নিই। কিন্তু বিনা পরিশ্রমেই পারিশ্রমিক? আরতির দৃষ্টিও কি লোভে চকচকে হয়ে উঠেছে তার বাপের মতো? কিসের লোভ? রণজিৎ বুঝতে পেরেছে সে লোভের সঙ্গে 16 বছর বয়সের কোনো সম্পর্ক নেই, ওটুকু ভনিতা মাত্র। তাই অবহেলা ভরে ধরে রাখা মাছের বাঁধনটা খুলে আরতির পায়ের কাছে প্রায় ছুঁড়ে দিয়ে বলে, পারিশ্রমিক কিসের? দাতব্য, নিয়ে যাও খাওগে। ওর কণ্ঠে যেন আশাভঙ্গের তিক্ততা। কিন্তু আরতি কি কুড়িয়ে নেবে হেঁট হয়ে? তেজি মেয়ে আরতি, নাকি গটগট করে চলে যাবে? বলবে দাতব্যের জিনিসের দরকার নেই তার? কি করে যাবে? ছেঁচা বেড়ার ফোকর থেকে যে স্পষ্ট দেখা যাচ্ছে পাতলা চামড়ায় ঢাকা একখানি পাঁজর, ক্ষুধার্ত লোলুপ দুটি চোখ। দেখা যাচ্ছে অসীম পরিতৃপ্তির ছাপ আঁকা একখানি শীর্ণ মুখ। হিট না হয়ে উপায় কোথায়? হয়তো আরও হিট হতেও পিছপা হতো না। রণজিৎ রক্ষা করেছে।
আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।